নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। তদন্ত শেষে মামলা। অনেকে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। বিচারের দাবিতে ফেনীতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। আমরা চাই তার যাতে ন্যায্য বিচার হয়। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, কঠোরভাবে ওনাদের যেন শাস্তি দেয়। আমরা সিরাজউদ্দৌলার ফাঁসি চাই। নুসরাত আমাদের বোন, তার হত্যার বিচার না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওয়াইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টে রিটের ঘোষণা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বেগম জিয়াকে, বললেন মির্জা ফখরুল। আইনি পথে এগোতে হবে দলটিকে, আবেদন করতে পারে প্যারোলেরও, জবাব হানিফের। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। রোজা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, আদা ও রসুনের দাম, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। এবং পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সঙ্গে টিকতে পারছে না বাংলাদেশ। বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল মজুদ। ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের বিষয়ে ইতোমধ্যে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি বোরখা উদ্ধার করেছে পিবিআই। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন হয়েছে। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের সম্পৃক্ততার খবর পেয়েছে তদন্ত সংস্থা সিআইডি। সকালে সিআইডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, এর সঙ্গে সম্পৃক্তদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অনেকে এই টাকা ইনভেস্ট করেছে, কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। সুতরাং আমরা সিআইডি যেহেতু মানি লন্ডারিং দেখে থাকি, এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীর জিএ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহরের একাডেমি এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। সড়কের দুধারে প্রায় 1 কিলোমিটার জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেয় মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা কঠোরভাবে ওনাদের যেন শাস্তি দেয়, একজনের দেখা অন্যজন যেন এরকম কাজ না করতে পারে। নুসরাত আমাদের বোন, তার হত্যার বিচার না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। যদি না হয় আমাদের বোনেরা স্বাধীনভাবে চলতে পারবে না। তাই আমরা সিরাজউদ্দৌলার ফাঁসি চাই। এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা সবাই যেন গ্রেপ্তার হয় এবং যারা কোনোভাবে পার পেয়ে যেতে না পারে। একই দাবিতে নেত্রকোনার কাইলাটি ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়া নুসরাত হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে খাগড়াছড়িবাসী। এই দাবিতে র্যালি ও মানববন্ধনে অংশ নেয় খাগড়াছড়ির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে দ্বিতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ধামা চাপা দেওয়ার অভিযোগে অধ্যক্ষ অলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত মুদি দোকানদার ফেরদৌস শেখকে গতকাল গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে 11 এপ্রিল রাতে 10 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে কৌশলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ফেরদৌস। মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মাদ্রাসা কর্তৃপক্ষ। 18 এপ্রিল ফকিরহাটে নানার বাড়ি ফিরে ঘটনাটি জানায় মেয়েটি।
19 এপ্রিল নির্যাতিতার মামা ফেরদৌসকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে মামলা করেন। অধ্যক্ষ ওলিয়ার রহমান ও তার স্ত্রী মুর্শিদা বেগম এবং মাদ্রাসার হোস্টেল সুপার তাসলিমা বেগমের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জোরে ক্ষমতায় টিকে আছে সরকার। সংসদ নির্বাচনের সময় হামলা মামলার শিকার দলীয় নেতাকর্মীদের দেখতে ঢাকা থেকে কুমিল্লা সফরকারে জেলার বুড়িচংয়ে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। এই সরকার তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ তাদের সঙ্গে নাই। সেই কারণেই তারা বন্দুক পিস্তল নিয়েই তারা আজকে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশ ও নেত্রীকে মুক্ত করবার জন্যে এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি বিশ্বাস করি যে একমাত্র লড়াই সংগ্রাম এর মধ্য দিয়েই আমরা দেশ ও নেত্রীকে মুক্ত করতে পারবো। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্ত কারাবন্দির মুক্তির বিষয়টি মেলানো বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে কথা বলেন তিনি আরও বলেন, বেগম জিয়ার মুক্তি একমাত্র আইনি পথেই সম্ভব। এই অভিযোগের যদি পরিপ্রেক্ষিতে কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থার পদক্ষেপ আমরা নিতে পারবো। কিন্তু একজন অভিযোগ করার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়াটা একটা যাচাই বাছাই না করে এটা কোনো যুক্তিগত হতে পারে না। ভোটাররা কোনো দণ্ডপ্রাপ্ত কায়েদের মুক্তির জন্য তাকে ভোট দেয়নি যে এটা নিয়ে দর কষাকষি করে সংসদ যাবে কি যাবে না, এইরকম সিদ্ধান্ত নিয়ে কোনো ভোটাররা ভোট দেয়নি। তাহলে আমরা মনে করি যে যারা এটা নিয়ে এই বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে এই জাতীয় সংসদের শপথ না নেওয়ার দর কষাকষি করছেন, এটা একটা খুব বাজে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে। এই ধরনের রাজনীতি বাংলাদেশের জনগণের জন্য কাম্য নয়। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতা আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কোনো অনুমোদন নেওয়া হয়নি। শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, বঙ্গবন্ধু থিম ও থিম পার্ক নামের সংগঠনটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন তারা। সাদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধানী রিপোর্ট। টাকা দেয় নাই, এই যে একটা বাটপারি। যেহেতু আয়োজনটা বঙ্গবন্ধুর নামে, তাই ক্যামেরার সামনে অভিযোগ জানাতে রাজি নন স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা। দিতে পারবার আরো 300-400 টাকা খরচ করাইলো, অ্যাকাউন্ট খোলাইলো, ছবি তুললো। এই 1 বছর গিয়ে আবার এই যে 1.5 বছর করে আছে, তো টাকা তো দেওয়ার খবরই নাই। ঘটনা গত বছরের শুরুর দিকের। বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামের সংগঠনটি রাজধানীর বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে 100 টাকার বিনিময়ে একটি ফর্ম বিতরণ করে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে 25টি প্রশ্নের উত্তর করতে বলা হয়। শুধু ধানমন্ডি কামরুন্নেসা বিদ্যালয়েই ফর্ম ও নিবন্ধন ফির নামে তোলা হয় প্রায় 1 লাখ টাকা। গত বছরের জুন থেকে 5 ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা মেলেনি আজও। দিয়েছে কাউকে দিয়েছে? টাকা মিলবে কবে সেটি জানতে আমাদের অনুরোধে ফর্মে থাকা নাম্বারগুলোতে ফোন করেন স্কুলের শিক্ষকেরা, কিন্তু সেই পুরনো টালবাহানা। সব বাচ্চারা ফর্ম কিনছে, আপনি তো টাকাটা দিতে হবে ভাই। কামরুন্নেসা ছাড়াও ধানমন্ডি, আজিমপুর ও তেজগাঁওয়ের 3টি বালিকা বিদ্যালয়, শেখ জামাল, নাখালপাড়া, KM বশির, নবকুমার সহ 12টি স্কুলে চালানো হয় তথাকথিত এই বৃত্তি প্রতিযোগিতা। এসব অভিযোগ নিয়ে ফর্মে থাকা ঠিকানা ধরে কথিত ওই থিম পার্কের সন্ধানে গাজীপুরের কালীগঞ্জে যাই আমরা। সংগঠনের নেপথ্যে রয়েছেন এই 2 নারী। তাদের দাবি, তারা নিজেদের জমিতে পার্ক নির্মাণ করছেন এবং ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ এসবের অনুমতি দিয়েছেন। ইতিমধ্যেই 40টি স্কুলে চালানো এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল স্কুলে চালানোর আশা করেন তারা। আমরা বিভিন্ন স্কুলে কিন্তু বৃত্তি দিচ্ছি। বঙ্গবন্ধু ট্রাস্টের বা সরকারের অনুমতি লাগে? সরকারের অনুমতি না, ট্রাস্টের অনুমতি লাগে। অবশ্যই আমরা অনুমতি নিচ্ছি। আমরা একটা স্কুল থেকে নেই এই স্কুলে দিই, এইভাবেই এখন চলতেছি। যদিও বঙ্গবন্ধু ট্রাস্ট লিখিতভাবে জানিয়েছে সংগঠনটির অনুমতি নেই, অনুমতি প্রদানের কোনো এখতিয়ার নেই কোষাধ্যক্ষেরও। সাবেক কোষাধ্যক্ষ AM রফিক যেহেতু মারা গেছেন, তাই তার স্বাক্ষর জাল করা হয়েছে কিনা সেটি নিয়েও সন্দেহ জানায় ট্রাস্ট। সব শুনে শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দেশের সকল স্কুলকে নোটিশ দিয়ে সতর্ক করবেন তারা। এখানে যদি দেখা যায় কেউ অর্থ লোপাট করেছে, অর্থ নিয়েছে, সেই অর্থ ফেরত দিতে হবে। অর্থ যদি ফেরত দেওয়া না হয়ে থাকে,
তখন কিন্তু সেটা ফৌজদারি অপরাধ হিসেবে দণ্ডবিধির প্রচলিত বিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। সংশ্লিষ্টরা বলছেন বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আবেগ ও ভালোবাসা রয়েছে এই জাতির, সেই আবেগকে নিয়ে কেউ যাতে অন্যায় সুবিধা আদায় করতে না পারে সেটি দেখার দায়িত্ব রাষ্ট্র, জনগণ সকলের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ, রমজান সহ ধর্মীয় অনুষ্ঠান পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আলেম সমাজ। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বে অভিন্ন দিনে ঈদ, রমজান ও আশুরা পালনের বিধান রয়েছে। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহে হাইকোর্টে রিট করা হতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশে রমজান, ঈদ সহ ধর্মীয় যে কোনো দিবস পালনে হিজরি মাসের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় দেশের যে কোনো জায়গায় চাঁদ দেখাকে। সেক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গেই বাংলাদেশের হিজরি মাসের তারিখের মিল থাকে না। 1986 সালে স্থায়ী সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি সিদ্ধান্ত নেয় বিশ্বের যে কোনো দেশে চাঁদ উঠলেই স্থানীয় সময় অনুযায়ী একই দিনে রোজা ও ঈদ পালন করার। কিন্তু ওআইসির সদস্য হয়েও সেই সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি বাংলাদেশে। আমরা ইতিমধ্যে বলেছিলাম। এর সমালোচনা করে শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালনের দাবি জানান আলেমদের একটি অংশ। তারা বলেন, বিশ্বের অন্য মুসলিম দেশগুলো ওআইসির সিদ্ধান্ত মেনে নিলেও বাংলাদেশে এখনো তা কার্যকর হয়নি। সে কোরআন সুন্নাহর থেকে উৎকলিত, উচ্চারিত, গবেষণালব্ধ বহুদিনের পরিশ্রমের ফল ওআইসির সর্বসম্মত যে একটি সিদ্ধান্ত, আমরা ওআইসি ফিকহ একাডেমির মুফতিগণের সেই সিদ্ধান্তকে মেনে নিব। সংবাদ সম্মেলনে বলা হয়, কোরআন হাদিসে রোজা ও ঈদের ক্ষেত্রে চাঁদ দেখার বিধান থাকলেও তা নির্দিষ্ট কোনো স্থানের দেখার বাধ্যবাধকতা নেই। এগুলো নিয়ে আমি গা জুড়ি করে যদি বসে থাকি তাহলে কি মুসলিম উম্মাহ কথাটা কি আঞ্চলিক? মুসলিম উম্মাহ কথাটা হচ্ছে সারা বিশ্ব নিয়ে। অল এভিডেন্সেস আর ইন ফেভার। আর আমরা তো কোনো দেশ ফলো করছি না, আমরা একটা ওআইসি যার সদস্য দেশ, আমরা ওইটার সিদ্ধান্ত মানছি। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন হলে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব জোরদার হবে বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে প্রতি টনের বুকিং রেট $60 কমলেও দেশের বাজারে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ছোলার দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে কেজি প্রতি অন্তত 6 টাকা করে আদা, রসুনের দামও। তবে সরবরাহ বাড়ায় চিনি ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা, আর যে কারণে এ মাসকে কেন্দ্র করে চলে ছোলার বাজার। বিগত বছরগুলোর মতো এই বছরও রোজা শুরুর আগে থেকেই দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোলার দাম ঊর্ধ্বমুখী। গত 1 মাসে রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় প্রতি টন ছোলার বুকিং রেট $640 থেকে কমে $580 এসে দাঁড়িয়েছে। কিন্তু কৃত্রিম সংকটের কারণে এক সপ্তাহে প্রতি কেজি ছোলার দাম 5 টাকা করে বেড়ে গেছে। ছোলার চাহিদার তুলনায় প্রচুর সরবরাহ আছে, তারপরও বাজারটা আপনার 5 থেকে 6 টাকা করে কেজিতে বেড়ে গেছে। সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে কেজি প্রতি 5 টাকা বাড়ায় আদা 70 টাকা এবং রসুন 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানের পেঁয়াজের দাম এ সপ্তাহে কেজিতে 1 টাকা কমেছে। এই সপ্তাহে ধরেন আদাটা আপনার 2-3 টাকা বাড়ছে কেজিতে, আর রসুন 80-82 টাকা ছিল, আজকে 88-90 টাকা বিক্রি করতেছে আর কি। আর পেঁয়াজটা একটু আমদানি বেশি, এর জন্য গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 টাকা আটান একটু কমতে দিবে। বেশ কিছুদিন ধরে চিনির দাম বাড়লো, এই সপ্তাহে মন প্রতি কমেছে 20 টাকা। রমজানে চিনি বাজার বাড়ার তেমন কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত চিনি আছে। তারপরও যেহেতু বাড়তি চাহিদা হয় সেই কারণে হয়তো 10-20 টাকা প্রতি মনে বাড়া কমার মধ্যে থাকবে বাজার। এদিকে এই সপ্তাহ মন প্রতি 20 থেকে 25 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 8 আনা করে, কেজি প্রতি পাম অয়েল, সুপার, সয়াবিন সব কিছু তো কমেছে। আন্তর্জাতিক বাজার কম এবং সরবরাহ প্রচুর আছে, যার বিদায় বাজার কমতির দিকে।
পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পাইকারি ভোগ্যপণ্যের বাজারে বর্তমানে প্রতিদিন 1 থেকে 150 কোটি টাকার অতিরিক্ত পণ্য বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে একের পর এক যুক্ত হচ্ছে অজুহাত। প্রথমে বলা হয়েছিল সরবরাহ ঘাটতি, সেটিও কেটে গেছে। এরপর বলা হয়েছে পয়লা বৈশাখে চাহিদা, তাও কাটলো। এখন বলা হচ্ছে আসন্ন পবিত্র শবে বরাতের কারণে চাহিদা বাড়ায় কিছু কিছু ভোগ্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু এখনও রমজান অনেকটা বাকি। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। ময়মনসিংহের আলালপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত, আহত 2। পাট থেকে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নানা পণ্য। তবে সোনালী আঁশের দেশ বাংলাদেশে তৈরিকৃত পাট পণ্যের মধ্যে ব্যাগ আর গৃহসজ্জার সামগ্রীরই গুরুত্ব বেশি। এ পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারত ও চীনের কাছে। বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টার বলছে, আন্তর্জাতিক বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। বাংলাদেশের সোনালী আঁশ পাটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। এই যে ক্রীড়া সামগ্রী, র্যাকেট, স্লাইডার ও নানা ধরনের যন্ত্রপাতি, এসবই পাট থেকে তৈরি। ফ্রান্সের বেসরকারি প্রতিষ্ঠান গোল্ড অফ বেঙ্গল পাট থেকে তৈরি করেছে কাঠের বিকল্প নানা ধরনের পাত, এমনকি পুরো নৌকাও। আমরা পাটের সাথে তোষা ও অন্যান্য উপাদান মিশিয়ে নানা ধরনের পণ্য তৈরি করেছি। আমাদের অভিজ্ঞতা বলছে যে আরো অনেক ধরনের পণ্য পাট থেকে তৈরি করা সম্ভব, যা ব্যবসায়িকভাবেও লাভজনক। প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশের পাট দিয়ে ফ্রান্স যেখানে তৈরি করছে কাঠের সব বিকল্প, এমনকি গাড়ির ভেতরের সব যন্ত্রাংশ, সেখানে বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যের মধ্যে গুরুত্ব পাচ্ছে পাটের তৈরি ব্যাগ এবং গৃহসজ্জার নানা সামগ্রী। এই পাটের ব্যাগও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকতে পারছে না। মেইনলি আমরা 3 বছর রান করেছি, আমরা প্রোডাক্টগুলো সেলও করছি, কিন্তু লস দিতে দিতে মানে আমি যখন বায়ারের সাথে করি, কমিউনিকেট করি, তখন দেখি যে আমার প্রোডাক্টের থেকে চায়না এবং ইন্ডিয়া অনেক বেশি ওরা লো প্রাইস দেয়। প্রায় একই ধরনের সুর বাংলাদেশের পাট নিয়ে 6 বছর ধরে কাজ করা কোয়েন্টিনের কথায়ও। তিনি বলছেন, পাট নিয়ে বাংলাদেশের নানা উদ্যোগের কথা শোনা গেলেও এর বেশিরভাগই আসলে কাজের গরুর মতো, কেতাবে আছে তবে গোয়ালে নেই। আমি শুনি নানা ধরনের উদ্যোগের কথা, কিন্তু দেখিনি এ পর্যন্ত। দেখবেন পাটকল শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করছে। আমার মনে হয় বাংলাদেশের সরকার সাহায্য করতে চায়, তবে যে উপায় হওয়া উচিত তা হচ্ছে না। কাঁচামালের এই অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করেছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। তারা বলছে তাদের দরকার ভারতের মতন কম্পোজিট মিল। একটা বা দুইটা যদি কম্পোজিট মিল, জুট মিল হয়, যেখান থেকে সহজেই কাঁচামালটা নিতে পারবেন, ফেব্রিক্সটা নিতে পারবেন, ডাইং সম্ভব, লেমিনেশন সম্ভব, ওয়ান স্টপ সার্ভিসের মতন। কাঁচামালের প্রাপ্যতার জন্য আমাদের ইমিডিয়েট কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বলছে, কম দামে পাট কেনার জন্য উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিটা মিলকে তার বিক্রি লব্ধ আয় থেকে 25% এখন পাট কেনার জন্য টাকা রাখতে হবে। পাট ক্রয় করার ক্ষেত্রে যদি সরকারের কোনো ঋণ সাপোর্ট অথবা ভর্তুকি সাপোর্ট দিতে হয়, সেটা যেন অবশ্যই পাট কেনার মৌসুমে দেওয়া হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পাট খাতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। পাশের দেশ ভারত এক্ষেত্রে একটি ভালো উদাহরণ হতে পারে, যারা কোনো ধরনের কাঁচা পাট রপ্তানি করে না, বরং তাদের দেশের পাটকলগুলোর যোগানের জন্য বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে থাকে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বিদ্যুতের খবরে খুশির জোয়ারে ভাসছেন সেখানকার প্রায় 70,000 মানুষ। স্বপ্ন দেখছেন নতুন করে, ভাবতে শুরু করেছেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আগামী 2 মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। শরীয়তপুরের চরাঞ্চল ঘুরে খলিলুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন।
দূর থেকে দেখতে অনেকটা মরুভূমির মতো, চারদিক জলবেষ্টিত একটি জনপদ। 3টি ইউনিয়ন নিয়ে শত বছরের চরাঞ্চল। শরীয়তপুরের 2টি থানার 3টি ইউনিয়ন কাছিকাটা, চর আত্রা ও নোয়াপাড়া, যা দুর্গম চর। রাজধানী থেকে খুব দূরে নয়, তবুও যুগের পর যুগ অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই চরবাসী, যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামকে শহরে রূপান্তর করতে দুর্গম অঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। আর চরবাসীর জন্য এখন সবচেয়ে বড় সুখবর হচ্ছে এটি, চরে পৌঁছাবে বিদ্যুৎ, এটি তাদের কাছে স্বপ্ন। আগে ডাহাসর মানুষের যেমন সুবিধা হয়েছে, আমাদের এরকম সুবিধা হইব আর কি, কারণ মনে করেন নাইব। আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের চতুর্দিকে নদী, আমরা দ্বীপের মাঝখানে যে আমরা যে বিদ্যুৎ পাবো, আমরা স্বপ্নেও কল্পনা করিনি। চরের কিশোরীরা জানায়, বিদ্যুতের আলোয় তারাও আলোকিত হতে চায়, হয়ে উঠতে চায় আগামীর বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে কারণ হইতেছে আমাদের পক্ষে অনেক ভালো হবে, উন্নত হবে, দেশে মানে ঘরে ঘরে বাতি জ্বলবে। আমরা কখনো ভাবিনি যে আমাদের এই দেশে কারেন্ট আসবে বা আমরা কখনো দেখতে পারবো। তাছাড়া ঘরে ঘরে অনেক শিশুদের লেখাপড়া হবে। স্থানীয় সংসদ সদস্য জানান, নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের লক্ষ্য বাস্তবায়নে চরাঞ্চলে বিদ্যুৎ। আগামী 3 বছরের মধ্যে এ চরাঞ্চলে ব্যাংক ও শিল্প কারখানা স্থাপনের কথাও জানান তিনি। চরাত্রা, নৌপাড়া, কাচিকাটা, জাজিরার অঞ্চল সহ শরীয়তপুরের যেই অঞ্চলগুলোতে স্বাভাবিক লাইন সংযোজন দেওয়া সম্ভব নয়, সেগুলোতে বিদ্যুৎ নিয়ে আসবো। ইতিমধ্যেই সাবস্টেশনেরও টেন্ডার হয়ে গিয়েছে, সাবমেরিন কেবলেরও টেন্ডার হয়ে গিয়েছে। আগামী 22 তারিখে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। আগামী 2 মাসের মধ্যে চরের কয়েক হাজার মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে কাজ করছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। 10 MB একটা সাব স্টেশন করব, আর 1 কিলোমিটার আমরা সাবমেরিন কেবল দিয়ে পদ্মা নদী পারাপার করব। আমরা জুনে ওইটা কাজ কমপ্লিট করবো। সাব স্টেশন কমপ্লিট করলে আমরা ওখানে বিদ্যুৎ দিতে পারবো। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে সাবস্টেশন কেন্দ্র নির্মাণের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন করা হবে। চারদিকে জল দ্বারা বেষ্টিত শরীয়তপুরের পদ্মার এই চরাঞ্চলটিতে স্বাধীনতার গত 48 বছরেও এখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি, অথচ এই চরাঞ্চলে 70,000 মানুষের বসবাস। সাবমেরিন কেবলের মাধ্যমে এখানে খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো, আলোকিত হবে চরাঞ্চলের আগামী প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর। পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারদের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নানা জটিলতায় ঠিকাদাররা কাজ বন্ধ করে চলে গেছে। আর এতে ভাঙন আতঙ্কে রয়েছেন বলেশ্বর নদী পাড়ের কয়েক হাজার গ্রামবাসী। সেই সঙ্গে বাঁধ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। পিরোজপুরের দুর্যোগ ঝুঁকিপূর্ণ উপজেলা মঠবাড়িয়া বঙ্গোপসাগরের কাছাকাছি থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের গ্রামবাসীরা। বিগত সিডরে এই ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানিরও ঘটনা ঘটে। নদীপাড়ের অসহায় এসব মানুষের কথা বিবেচনা করে 2015 সালের জুন মাসে খেতাচিরা, কচুবাড়িয়া এবং বড় মাছুয়া ভোলমারা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু কয়েক মাস আগে কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারদের চলে যাওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে ভাঙ্গন আতঙ্কে আছেন গ্রামবাসী। আগামী বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন তারা। এছাড়া গ্রামবাসীদের জমি অধিগ্রহণ করলেও সরকার পাওনা টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বেড়িবাঁধ হলো না, কাজটা ফালাই চলে গেছে, আর আমরা মূল্য টাকাটাও পাইলাম। বর্ষার সিজন আইছে, জবা উঠলে তো দুনিয়াদারি তলাই যায়। সুলিষ্ট করার কথা হ্যাঁ করে নাই, বেড়িবাঁধটাও হয় না, এই আমাদের দুর্ভোগে ফলাই দিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নানা জটিলতায় স্থানীয়দের অনেকেই জমি অধিগ্রহণের টাকা পাননি। তাই জমি না ছাড়াই ঠিকাদাররা কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। আজ পর্যন্ত জমিগুলো সম্পূর্ণভাবে আমাদের অধিগ্রহণ এবং হস্তান্তর না হয় অন্য কোনো কাজও করতে পারতেছি। আগামী বর্ষায় জরুরি কাজের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছি। 2015 সালে জুলাই মাসে বিশ্বব্যাংকের ইমার্জেন্সি 2007 সাইকেল রিকভারি অ্যান্ড রেজিস্ট্রেশন প্রজেক্ট ECRRP এর আওতায় 75 কোটি টাকা ব্যয়ে স্লুইস গেট সহ বেড়িবাঁধ দুটির নির্মাণ কাজ শুরু হয়। আর প্রকল্পের মেয়াদ শেষ হয় 2018 সালের জুলাই মাসে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হয় 25 কোটি টাকা ফেরত নেয় বিশ্বব্যাংক। এছাড়া জমি অধিগ্রহণের জন্য 7 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এখনো 1/3 টাকা অপরিশোধিত রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। ময়মনসিংহের আলালপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। নিহতদের মধ্যে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী রয়েছেন। এছাড়া নিহত অন্য 2 জন সম্পর্কে ভাই বলে জানা গেছে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে শম্ভুগঞ্জ থেকে 5 যাত্রী নিয়ে আলালপুর যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। এ সময় ময়মনসিংহ শেরপুর সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা খাতুন সহ 4 জন নিহত হন। আহত হন আরও 2 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ড্রাইভারটাই অতিরিক্ত বেশি রকম চালায় আসছে, তো তাই এই দুর্ঘটনা হয়েছে। ট্রাকের তলে অটো এবং সিএনজি দুইটাই তলে ছিল। এই তলে চাকার তলে হয়ে এই লোকগুলো আমার মরছে। সিএনজিতে প্যাসেঞ্জার ছিল 5 জন আর ড্রাইভার ছিল 1 জন, হিসেবে 6 জন। 6 জনের মধ্যে 4 জন স্পট ডেড আর 2 জন ময়মনসিংহ মেডিকেল হসপিটালে। ট্রাকটি জব্দের কথা জানিয়ে চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাকের যে ড্রাইভার বা হেলপার এদেরকে আমরা সন্ধান করতেছি, এরাও সম্ভবত আহত হয়েছে যে দুর্ঘটনার অবস্থায়। নিহত মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ি তারাকান্দা উপজেলায়। এছাড়া সহোদর আব্দুল কুদ্দুস এবং আবু ইউনুস ফুলপুরের বাসিন্দা বলে জানা গেছে। সময় সংবাদ, ময়মনসিংহ। রংপুরের কাউনিয়ায় এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আক্রান্তের চিৎকারে লোকজন ছুটে এসে উদ্ধারের পর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে বাড়ির পাশে মাছ চাষ করা পুকুরে জাল ফেলার শব্দ শুনতে পেরে ছুটে যান নির্যাতিতা। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী হালিম। ধস্তাধস্তির এক পর্যায়ে নির্যাতিতাকে গলা টিপে হত্যার চেষ্টা করলে তার আর্তচিৎকারে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে। পুকুর দেখতে যাই, মাছ আবাদ করে দেখতে যাই, ইয়ের মধ্যে মনে করো ওই হাকিম দৌড়িয়ে এসছে, আসি আমাকে পাশ দিয়ে পাঞ্জাবাদি ধরছে, ধরিয়ে মুখের মধ্যে ওনার মুখের ছিবলি দিছে বাবা, দিয়ে আমাকে কামড়াইছে, কুমড়ে কাপড় টাপড় ব্যাপার ছিঁড়ে আমাকে বেদতি করছে, ব্যাপার আমার জখম করেছে। বাজার থেকে আসি দেখি আমার স্ত্রীর ফেরাট অবস্থা, তারপরে মেডিকেল নিয়ে গেছে। কামড়ের দাগ এবং হাতের এগুলো দেখি আমি পরে মেডিকেলে ভর্তি করেছি এবং থানা তো অবগত করেছি। নির্যাতিতার শারীরিক ক্ষত সারলেও মানসিকভাবে সুস্থ হতে সময় লাগবে বলে জানালেন চিকিৎসক। কিছু চিহ্ন রয়েছে, শারীরিক আঘাতের চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো ব্যাপারে চিকিৎসা চলছে, আর বাকি মহিলাকে দেখার পরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী হালিম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। রতন সরকার, সময় সংবাদ, কাউনিয়া, রংপুর। ওয়াসার পানি ফুটানো ব্যয় নিয়ে টিআইবির মন্তব্য মনগড়া ও গবেষণালব্ধ নয় অভিযোগ করে তাদের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিন এ খান। তার মতে এটি এক ধরনের চাপাবাজি ছাড়া আর কিছুই নয়। প্রতিবেদনটা এইটা প্রকাশটা অনেকটা একপেশে হয়ে গেছে এবং এটা ঠিক সায়েন্টিফিক আপনার রিসার্চ হয় নাই, এটা হয়ে গেছে অনেকটা রিপোর্টিং। কাজেই এই কথাটা একদম মানে সঠিক না, এটা একটা পার্সপেক্টিভ, অর্থাৎ এটা তো একটা স্ট্যান্ডবাজি হয়ে গেছে। রাজধানীর পাইকারি বাজারে মিনিকেট ছাড়া কেজিতে 2 টাকা বেড়েছে সব ধরনের চালের দর। অস্বাভাবিকভাবে কেজিতে 10 টাকা বেড়েছে পোলাও চালের দরও। এজন্য ভারতীয় চালের আমদানি কম হওয়া এবং নতুন ধানের ফলন খারাপ হওয়াকেই দুষছেন পাইকাররা। দর বেড়েছে আদা, রসুন এবং সব ধরনের ডালেরও। তবে রমজানকে কেন্দ্র করে সব ধরনের পণ্যের যথেষ্ট মজুদ থাকায় দাম আর বাড়বে না বলে জানান তারা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। গেল মাস থেকেই কমতে থাকা চালের বাজারে হঠাৎ করেই উল্টো চিত্র। পাইকাররা বলছেন মিনিকেট ছাড়া সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। নতুন ফলনে আশানুরূপ ধান না পাওয়াকেই দুষছেন তারা। সবে বরাত সামনে রেখে পোলাও চালে কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান তারা। এই কেজিতে 2-3 টাকা বেশি। নতুন আড়াইশটা বর্তমানে এই মিলাররা বললো বলে 34 টাকা কেজি নতুন চালটা, আর আমরা পুরান আড়াইশটা ব্যস্ত আছি আপনার 32, 31, 32। হাওড়ের ধানের চিটা বেশি, আর বৃষ্টির কারণে আপনার শিলের কারণে ফলন কম। বাজার বৃদ্ধি পেয়েছে আপনার পোলার চালের কেজি প্রতি, এটা অস্বাভাবিক বৃদ্ধি।
প্রায় 10 টাকা। চালের মতোই দর বেড়েছে আদা রসুনের। কেজিতে 5 টাকা আদা রসুনের দর বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। 20 থেকে 22 টাকা দেশি পেঁয়াজের বাজার, আর এলচি পেঁয়াজের বাজারটা কমছে। আদা বাজারটা 2 থেকে 3 টাকা বাড়ছে। চায়না রসুন এইটাও 4-5 টাকা বাড়ছে। আতঙ্কে মানুষের মাল কিনতেছে, এখন যে মালটা কিনতেছে 22 টাকা 20 টাকা, এই বাজারটা রমজান মাসে আরো 4-5 টাকা কমবে। শবে বরাতের অজুহাতে হঠাৎ করেই বেড়েছে সব ধরনের ডালের দর। মানভেদে কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। তবে রমজানে দাম না বাড়ার আভাস দিলেন পাইকাররা। সব ধরনের ডালে কেজিতে 1 টাকা 1.5 টাকা 2 টাকা পরিমাণ এরকম বাড়ছে। দেশি ডাল যেমন গত সপ্তাহে ছিল 85 টাকা, এই সপ্তাহে 88, 90 মানভেদে। চিনি আজকে বিক্রি করলাম 2480 টাকা, 90 টাকা, সর্বোচ্চ 2500 টাকা বিক্রি করছি, মানে 50 টাকা কেজি। অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে জিরা, এলাচ সহ সব ধরনের মশলা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। তদন্ত শেষে মামলা। বিচারের দাবিতে ফেনীতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওআইসি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টে রিটের ঘোষণা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বেগম জিয়াকে, বললেন মির্জা ফখরুল। আইনি পথে এগোতে হবে দলটিকে, আবেদন করতে পারে প্যারোলেরও, জবাব হানিফের। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। এবং রোজার সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, আদা ও রসুনের দাম। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।